आपकी আদালতে ইউনিয়ন মিনিস্টার হরদীপ সিং পুরীর ওপরে অভিযোগ হলো যে ইনি প্রচন্ড একগুঁয়ে। হরদীপজি, আপনার ছোটবেলা থেকে শুরু করে এখনো অবধি আপনার ব্যাকগ্রাউন্ড দেখেছি, আর এটাই জানতে পেরেছি যে ছেলেবেলা থেকে আপনি একগুঁয়ে ছিলেন, জেদি ছিলেন। ওই যে সলমান খানের ডায়লগটা আছে না, যে একবার मैंने কমিটমেন্ট कर दी तो फिर अपने आप का भी नहीं सुनता। জেদি হওয়া, সেটা নিজের মধ্যে থাকা কোনো খারাপ ব্যাপার নয়। সেই জন্য আমি আপনাদের সবাইকে এটাই বলব যে আমি এই অভিযোগটা মেনে নিচ্ছি। আর ওটার মধ্যে একটু পার্থক্য আনছি যে হ্যাঁ, আমার মধ্যে একটা ডিএনএ ডিফেক্ট বলতে পারেন একে, বা একে বলতে পারেন যে এতে অন্য কারোর কোনো দোষ নেই। আপনি প্রথম থেকেই ৩-৪ বছর বয়সে যখন কিন্ডারগার্টেনে পড়াশোনা করতেন, তখন কোনো একটা বাচ্চা আপনার পেছনে লেগেছিল বলে ওর মুখে ঘুষি মেরেছিলেন। হ্যাঁ, 1956 এ যখন আমার ৪ বছর বয়স ছিল, আমার বাবার পোস্টিং হয়েছিল জার্মানিতে। আচ্ছা, তখন জার্মান কিন্ডারগার্টেনে আমি গেলাম, আর আমাদের ওখানে এখনো শিখ বাচ্চারা যারা আছে, আ কারণ তাদের চুল লম্বা হয়, তারা হয় উপরে খোঁপা বেঁধে রাখে বা পেছনে মুড়িয়ে রেখে দেয়, বেঁধে রাখে। তাই যখন আমি প্রথম গেলাম, বাদবাকি যে বাচ্চারা ছিল ওখানে বেশিরভাগ জার্মান ছিল। ওদের অদ্ভুত লেগেছিল যে ওরা বলতো ও ছেলে তবুও খোঁপা করে রেখেছে, তাই ওরা আমাকে নিয়ে মজা করতে শুরু করলো আর কি। আর ওদের ভাষাটাও আমি জানতাম না, তাই ওদের মজা করার যে স্টাইল ছিল সেটা একটু ফিজিক্যাল হয়ে গেল। তাছাড়া আমি আপনাকে বলছি রজতবাবু, স্কুলের বুলিং বা সিভিল সার্ভিস বা রাজনীতি জীবনে যদি কেউ বুলিং করে তাহলে কিন্তু তাকে ঘুরিয়ে ঘুষি মারাটা উচিত, যেটা কাজে দেয় পরবর্তী জীবনে। আর কিন্তু আপনি এরকম ছিলেন, আমি শুনেছি আপনার বাড়ির লোকেরা আপনাকে জোর করে হোস্টেলে ভর্তি করে দিয়েছিলেন, তাই দেওয়াল ভেঙে আপনি পালিয়ে এসেছিলেন। দেখুন, এই গল্পটাও যে আপনি গভীরভাবে রিসার্চ করেছেন, এটাও সত্যিই একদিক থেকে যে হয়েছিল যেটা আমার বাবা, কারণ উনি বিদেশ মন্ত্রণালয়ে কাজ করতেন, উনার পোস্টিং হয়েছিল ইন্দো চায়না লাওসে। ওখানে কোনো স্কুল ছিল না ইংলিশ মিডিয়াম। সত্যি আমার বাবা-মা সিদ্ধান্ত নিলেন যে আমি স্কুলে যাব, আর সেটা হিমাচল প্রদেশে। প্রথমে তো আমার মনে হয়েছিল যে এটা হয়তো অ্যাডজাস্টমেন্ট প্রবলেম। কিন্তু আমি দেখলাম কিছুদিন পরে ওই যে স্কুলটা ছিল ওটা স আ সব দিক দিয়ে যেদিক দিয়ে দেখুন না কেন, যে এডুকেশনটা ওখানে দিচ্ছিল সেটা সঠিক ছিল না কিন্তু। তাই আমি অনেক চিঠি লিখেছিলাম, কিন্তু ওরা, আপনি তো জানেন বাবা-মায়েরা কেমন হয়, নয় কি? আমারও ২ টো মেয়ে আছে, নাতি-নাতনি আছে। ওরা মনে করে ছেলেমেয়েদের কথা সত্যি হয় না। তখন আমি ভাবলাম কেউ তো কোনো কথা শুনছেই না। তাই একদিন আমি কি করলাম, একটু পকেট মানি পেতাম, আমি সেটা দিয়ে টিকিট কেটে ফেরত চলে এলাম। তাই জেদি হওয়াটা ওই সময় কাজেই দিয়েছিল। এ তো গেল সব ছোটবেলার কথা। আপনার যৌবনের কথা কিছু বলি। ২১ বছর বয়সে আপনি আইএফএস পাশ করার পর মুসৌরি একাডেমিতে গেলেন। তখন ওখানে সবথেকে যে সুন্দর মেয়েটা ছিল, আর যে টপারও ছিল, আপনার ব্যাচমেট বলেন যে তৎক্ষণাৎ আপনি ভালোবেসে ফেললেন। ভালোবাসা মানে যেটা হলো সেটা সিনেমায় হয়ে থাকে। আর আসল আসল মানে আসল জীবনে যে সমস্যাগুলো হয় সেগুলো ওরা সমাধান করতে হয়। আমাদের সমস্যাটা পরে হয়েছে। কারণ আপনি লক্ষ্মী মুর্দেশ্বরকে পছন্দ করেছিলেন। আমি মুর্দেশ্বরকে পছন্দ করিনি। সমস্যা অন্য কিছু ছিল। ও ফরেন সার্ভিস চুজ করেছিল। আমিও করেছিলাম। তাই আমার মায়ের তরফ থেকে মা বললেন যে, "এটা কি করে সম্ভব? দুজন অ্যাম্বাসেডর হয়ে যাবে, ম্যানেজ কি করে করবে? বাড়ি কে দেখবে?" দুজনের মধ্যে, কারণ উনি হাউসওয়াইফ ছিলেন। তখন তো উনাকে বোঝানো হলো, রাজি হলেন। তারপর ওর বাবা যিনি ছিলেন উনি উকিল ছিলেন, মানে ল সেক্রেটারি ছিলেন। উনি বললেন যে, "এতে অনেক বড় সমস্যা দেখা দেবে।" কি সেটা? বললেন যে, "বিয়েটা যে হবে অ্যাকর্ডিং টু স্পেশাল ম্যারেজ অ্যাক্টে করতে হবে। না হলে যদি হিন্দু ম্যারেজে শিখকে, তাহলে ম্যারেজের ভ্যালিডিটি কাল যদি কোনো প্রশ্ন ওঠে।" তাই এরকম সব ব্যাপার-স্যাপার ছিল। কিন্তু হ্যাঁ, তারপরে ভালোবাসাটা জন্মেছিল। এখন আ আ এখন এখন এমন হয়েছে এখন এমন হয়েছে যে যখন এরকম কোনো কিছুর মোকাবিলা করতে হয়, তখন ওই যে বন্ডিংটা থাকে না? সেটা কিন্তু খুব শক্ত হয়ে যায়। একটা কথা বলতে ভুলে গেছেন। আপনার ৩ মামা এসেছিলেন আপনাকে হুমকি দিতে যে ওকে বিয়ে করবেন না। না, না।
ব্যাপারটা এরকম হয়েছিল যে একদিন আমার বাবা যিনি ছিলেন উনি একটু ইমোশনাল হয়ে গেছিলেন। উনি বললেন যে, "কি হয়েছে? ভালোই তো আমাদের শিখ কমিউনিটি ওই সময় অ্যারেঞ্জ ম্যারেজই বেশি হতো। তখন কেউ বলেছিল যে এত ভালো, ভালো সম্বন্ধ আসছে। নরমালি আমার এই কমিউনিটির লোকেরা আইএএস, আইএফএস ওই সময় এত না অ্যাকচুয়ালি আমাদের ব্যাচে ৫ জন হয়ে গেছিল। বাট এনিওয়ে কেউ এটা বলেছিল তখন আমার বাবা বললেন যে, "তোমরা বোঝাও।" তাই ৩ জনের মধ্যে একজন যে সবথেকে বড় ছিলেন উনি উনার কাছে তর্ক করার মতো কিছু ছিল না। উনি বললেন যে, "এই মহারাষ্ট্রিয়ানের সাথে বিয়ে করবে তারপরে কি হবে? ভেবে দেখেছো? ওরা তো খাবারে চিনি মেশায়।" তখন আমি বললাম যে, "না, না, না, মহারাষ্ট্রিয়ানরা চিনি দেয় না, গুজরাটিরা দেয়।" তখন বলল যে, "ঠিক আছে।" ওই কথাটা ধোপে টিকল না। তারপরে উনি আমাকে বললেন যে, "মেয়েটা তো খুব ভালো আর খুব বুদ্ধিমানও মনে হচ্ছে। পড়াশোনাও ভালোই জানে।" তাই হুমকি কেউই দেয়নি। উনারা কারণ আমার বাবা-মা একটু ১ম থেকে ইমোশনাল ছিলেন। তাই উনারা নিজেদের তরফ থেকে বুঝানোর চেষ্টা করেছিলেন। আর তারপরে আমি বলছি যে আমি উনাদের ছেলে ছিলাম বাবা-মায়ের। কিন্তু আসল মেয়ে ও হয়ে গেছিল। তাই তারপর থেকে পুরোটাই পাল্টে গেল। কিন্তু এটাও তো সত্যি যে উনি শিখদের রীতিনীতি শিখিয়েছেন, উনি গুরুমুখে পড়তে পারেন আর বলতেও পারেন। আর আমি পড়তে পারি না। এটাই আসল সত্যি। হ্যাঁ, যখন আমি অমৃতসর ইলেকশনে লড়তাম তখন যেমন কিন্ডারগার্টেনে বাচ্চাদের যেভাবে বোঝানো হয়, কখনো, কখনো আমি এরকম ক্লাস করতাম। কারণ ও আমার মায়ের সাথে থেকে সেই সময় যখন আমরা পাটিয়ালাতে ডিস্ট্রিক্ট ট্রেনিং এর জন্য গিয়েছিলাম, তখন ও ওই সময় গুরমুখী শেখে। আর ও পাঠও করতে পারে, পাঠ করেও কখনো সখনো। আর ওর নিজের যে প্রার্থনা করে তখনও আ আমরা দুজনেই মানে আমাদের যে ফ্যামিলি রয়েছে, আমি এটা বলব না যে ও ডিপলি রিলিজিয়াস। কিন্তু ও বিশ্বাস করে, উই আর বিলিভার্স। আর আমি উইথআউট হেজিটেশন এটা মেনে নিতে রাজি আছি যে শি নোজ মোর অ্যাবাউট শিখিজম অ্যান্ড শিখ রিলিজন দ্যান আই নো। আর আমি নিজেকে নিজে আ আমি নিজেকে নিজে ডিভোট একজন শিখ বলেই মনে করি। I believe in the tenets of Sikhism, but she has gone to a high level on spirituality. আপনার বাচ্চারা, মেয়েরা যখন ঠিক করল যে বিয়ে করবে তামিল পরিবারে, তখন আপনি অনুমতি দিয়েছিলেন নাকি আপনিও মামা-বাবুর মতো রেগে না, না, গিয়েছিলেন? না, না। যখন আমি জানতে পারলাম যে ও তামিলনাড়ুর ছেলের সাথে যারা তামিল পরিবার, ব্রাহ্মণ, আইয়াঙ্গার, তারপরে আমি যখন ছেলেটার সাথে দেখা করলাম তখন ও বলল, "আমি তো অ্যাগনস্টিক, আমি তো নাস্তিক।" আমি বললাম, "আরে আইয়াঙ্গার কি হুম। করে হতে পারে?" আমি দেখলাম হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং। প্রশ্নই ওঠে না আমার বারণ করার। অ্যান্ড হি ইজ লাইক আ সন টু আস। ২য় জন বিয়ে করেছে আ আইরিশ আমেরিকানের সাথে। আর সেও আয়ারল্যান্ডের যে ফ্যামিলি ভ্যালু সিস্টেম আমাদের অনেক কিছুর সাথে মিল আছে তার সাথে। তাই আমাদের দুটি মেয়েই এখন বিবাহিত। এখন আমাদের কনসেনট্রেশন নাতি-নাতনিদের উপরে। এটা তো আপনার পরিবারের জীবনের ব্যাপারে কথা ছিল। জেদ হওয়া ভালো। অ্যাজ আ ডিপ্লোম্যাট যখন আপনি শ্রীলঙ্কায় ছিলেন, কলম্বোতে ছিলেন, ওই সময় আপনি প্রভাকরণের সঙ্গে দেখা করতে চলে গিয়েছিলেন। জঙ্গলে চলে গিয়েছিলেন। জীবনের ঝুঁকি নিয়ে চলে গিয়েছিলেন। এই জেদ করাটা কি ঠিক ছিল? এখানে জেদের কোনো ব্যাপারই ছিল না। ওই সময় আপনার হয়তো মনে আছে যে শ্রীলঙ্কাতে একটা এথনিক ক্রাইসিস, সিভিল ওয়ার আপনি ওটাকে বলতে পারেন। সেটা চলছিল। আমার কাছে একটা মেসেজ এসেছিল যে আমাকে জাফনাতে গিয়ে চেষ্টা করতে হবে যে এলটিটির যে লিডার ছিল ভেলুপিল্লাই প্রভাকরন, উনার সাথে দেখা করে আর যে ভারত সরকার আর শ্রীলঙ্কা সরকারের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলোর একটা পিস এগ্রিমেন্ট। ওটার আল্টিমেটলি নাম হয়েছিল ইন্ডিয়া শ্রীলঙ্কা পিস এগ্রিমেন্ট 1987 এর। ওটার যে মেইন ফিচার্স ছিল এলটিটিই লিডারকে ওটার সম্পর্কে বলার জন্য। তাই আমাকে পাঠানো হয়েছিল। ওই সময় লোকেরা বলত যে ওখানে ল্যান্ড মাইনস আছে, সেটাও ছিল। কিন্তু আমরা তারপরে কনট্যাক্ট করলাম আর জাফনাতে গিয়ে আর আমার মনে আছে আমি জাফনাতে গিয়ে গ্যানাম হোটেল আছে জাফনাতে, ওখানে ছিলাম। ওখানে এলটিটির লোকজনদের সাথে দেখা করলাম। আর ওই সময় একদম ইনসার্জি ইনসার্জেন্সি সিচুয়েশন ছিল আরকি। তখন আমার এরকম কিছু মনে হয়নি যে আমি জেদ দেখাচ্ছি। এখানে তো সরকারের তরফ থেকে ইনস্ট্রাকশন ছিল। আর আমি তো ভেবেছিলাম যে এটা আমার সৌভাগ্য। আমি এখনো এটাই ভাবি। অত কম বয়সে কাউকে এরকম সুযোগ দেওয়া, ওখানে গিয়ে মানে একটা আ ইনসার্জেন্ট গ্রুপের সাথে, একটা টেররিস্ট লিডারের সাথে, ঠিক আছে? কনট্যাক্ট করা। আমি তো মনে করি এটা একটা প্রফেশনাল হাই তো ওয়াটার কিভাবে মার্ক আপনি আরকি।
জঙ্গলে গিয়েছিলেন চোখে কাপড় বেঁধে সিনেমায় যেভাবে দেখানো হয়? না, এরকমটা হয়েছিল যে জাফনাতে যখন পৌঁছলাম, ওখানে যে ওর লিডাররা ছিল, তারা আমার সাথে দেখা করল। আমাদের যিনি মিলিটারি অ্যাডভাইজার ছিলেন, নেভেল অফিসার VK গুপ্তা বাবু, উনিও আমার সাথে ছিলেন। তখন আমরা গেলাম, আমরা কনট্যাক্ট করলাম, আর আমরা বললাম যে দিল্লি থেকে কিছু মেসেজ নিয়ে এসেছি, আর প্রভাকরণ যিনি ওনার সাথে দেখা করতে চাই। তখন ওনারা বললেন, আমরা সানন্দে আপনার সাথে দেখা করিয়ে দেবো। তারপর ওনারা এটা বললেন যে, আমরা আপনাকে এখনই নিয়ে যেতে পারবো না। আমি বললাম, কেন? বললেন যে, কারণ ওই সময় আসলে বিশ্বাসটা তো তৈরি হয়নি। ওনাদের মনে হয়েছিল যে আমাদেরকে গাড়িতে নিয়ে যাবে। তখন আমাদের মধ্যে ক্যাপাসিটি আছে যে আমরা রুটটা দেখে নেব, কোথা থেকে কোথায় যাচ্ছে। তাই হয়তো আমরা সেটা কাউকে বলে দেবো। আর তারপর ওখানে বম্বার্ডমেন্ট হয়ে যাবে। তাই ওনারা বললেন যে আমরা রাতে নিয়ে যাব। ভেবেছিল ওখানে তো আলো-ফালো ছিল না। কারণ এয়ার রেডস আর ওরকম পরিবেশ ছিল। তখন আমি বললাম যে, আপনি এরকমটা করুন। আপনি যদি চান তাহলে আমাদেরকে ব্লাইন্ড ফোল্ড করতে পারেন, চোখে কাপড় পরাতে পারেন। শুনে বললেন, না, না, আপনি আমাদের অতিথি, ব্লাইন্ড ফোল্ড করব না। ওরা রাতে নিয়ে গেল দেরিতে, আর ঘোরাচ্ছে। আমি বুঝে গেছিলাম যে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে যাতে আমরা যেন মনেই না করতে পারি। এখান থেকে গেল 1/2 কিলোমিটার লেফট টার্ন, তারপরে রাইট টার্ন। তারপর দেখা হলো রাজীব গান্ধী বাবু আর জয়বর্ধনের মধ্যে যে কথা হয়েছিল, সেটার ব্যাপারে কিছু তথ্য দিয়েছিলাম। আর ওনাকে আসলে এটাও বলেছিলাম যে আপনাকে মানে দিল্লি থেকে আমন্ত্রণ জানানো হবে দিল্লি যাওয়ার জন্য। তখন ওখান থেকে কথা শুরু হয়েছিল। তারপরে উনি জাফনা থেকে ওনাকে হেলিকপ্টার এসে তুলে নিয়ে তামিলনাড়ুতে এনে উনি এলেন দিল্লিতে, আর কথাবার্তাও হয়েছিল। দেখুন, বিপদ তো ছিলই। না, বিপদ ল্যান্ডমাইন্স তো ছিল, ওখানে বন্দুকও ছিল, ওখানে বোমা মারাও হচ্ছিল। ওটা খুবই সিক্রেটিভ মিশন ছিল। আর কেউ কাউকে কিছু জানায়নি। আমাদের নিজেদের এজেন্সির লোকেরাও জানতো না। যখন প্রধানমন্ত্রী বাবু ওই সময়ের একটি মিটিংয়ে ছিলেন, তখন আমাদের এজেন্সির যে চিফ, RNAWর চিফ, তখন উনি বললেন যে, আজ আমরা একটা দূত পাঠিয়েছি, আর জেনে বুঝেই এমন একজন দূতকে পাঠিয়েছি যে এতটাই জুনিয়র ছিল যে কেউ ওকে চিনত না। ওদের মনে হয়েছিল যে না হলে কোনো বড় মন্ত্রীকে যদি পাঠাতো তাহলে ব্যাপারটা সব জায়গায় রটে যেত, যে কেউ একজন যাচ্ছে। ওই সময় তামিলনাড়ুতে আগুন লেগে যেত। উনি যখন বললেন, তখন জানি না এটা এফেক্টের জন্য বলেছেন। যোশীবাবু বললেন, RNA চিফ, এটা পরে আমাকেও বলেছিলেন, যে দীক্ষিতবাবুও বলেছিলেন। উনি বলেছিলেন, আচ্ছা, আপনি বলেছিলেন আপনি কাউকে পাঠিয়েছিলেন। আমাদের যে গ্রুপস আছে ওখানে যারা কাজ করছে, ওরা তো সিদ্ধান্ত নিয়েছিল যে আজ থেকে যেসব পাখিরা আকাশে উড়বে, পাখিরা উড়বে মানে উড়োজাহাজ, আমরা তো ওগুলোকে শুট ডাউন করে দেবো। কিন্তু একটু চিন্তা হচ্ছিল, কারণ ওই সময় লক্ষ্মী এক্সপেক্ট করছিল আমাদের দ্বিতীয় মেয়ের জন্য। আর রোজ বিকেল 5টায় ও প্রেসের ব্রিফিং করত, ও প্রেস অফিসার ছিল। কিন্তু কখনো এটা মনে হয়নি যে এটা আমাদের জেদের কারণে হয়েছে। ঠিক আছে, কিছু লোকজন বলেছিল দীক্ষিত বাবুর আর হরদীপ বাবুর মিলিত জেদ ছিল এটা করা। কিন্তু আমি এটা এরকম ভাবতাম না। দেখুন, আপনি তো অকুতোভয় সেটা জানি। কিন্তু লক্ষ্মী দেবী আজ এখানে আছেন, আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই যে উনি কি ভয় পেয়েছিলেন যখন আপনি মিশনে গেছিলেন? চিন্তা তো হচ্ছিলই, কিন্তু আমার ভগবানের ওপর বিশ্বাস ছিল যে উনি ওখানে গিয়ে নিজের যে কাজের জন্য গিয়েছিল, যেটা দেশের জন্য করতে গিয়েছিল, সেটার নিশ্চয়ই ভালো পরিণাম হবে, আর ওনাকে পিস প্রসেসে অন্তর্ভুক্ত করাতে সফল হবেন। এটা তো আমার বিশ্বাস অবশ্যই ছিল। হ্যাঁ, অবশ্যই চিন্তা হচ্ছিল যে, আর আমি ভগবানের কাছে প্রার্থনা করছিলাম যে সব ঠিক হয়ে যায়। জনতার মধ্যে থেকে কেউ প্রশ্ন করতে চান কি? স্যার, আমার প্রশ্ন এটা ছিল যে আপনি এই বিপদের সাথে খেলার সাহস কোথা থেকে পান? এই মোটিভেশন, এই স্পিরিট কোথা থেকে এগুলো পান স্যার? আমাদের দশম গুরুর একটা খুব সুন্দর শব্দ আছে। देश शिवा बर मोहे इहे शुभ कर्मन ते कभू ना टरूं ना डरूं और 100 जब जाए लड़ूं निश्चय कर अपनी जीत कर। যদি আপনার মনের মধ্যে বিশ্বাসটা থাকে, যার জন্য ওটা করছেন সেটা নিশ্চিত, তাহলে ভয় পাবেন না।